আচ্ছা, যেটা আগের দিন ক্লাসে আমরা করছিলাম সেটা হচ্ছে যে অব্যয় শ্রেণীবিভাগ, যেটার আর দুটো পার্ট বাকি ছিল, সেটা আজকে আলোচনা হবে। তো আমি ক্লাসটা স্টার্ট করার আগে আরেকবার জিজ্ঞাসা করে নেব যে আমার ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং যেটা আমি প্রেজেন্ট করেছি সেটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, অল ক্লিয়ার। আচ্ছা, ওকে। যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো যেটা বলছিলাম যে অব্যয় শ্রেণীবিভাগটা আগের দিন আলোচনা করছিলাম, আর দুটো বাকি ছিল, যেটা হচ্ছে অনন্যই অব্যয় আর একটা হচ্ছে ধন্যাত্মক অব্যয়। তো এই অনন্যই অব্যয় কোনগুলো, বলছে যে অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের ব্যাকরণগত কোনো সম্বন্ধ নেই তাকে অনন্যই অব্যয় বলে। তাহলে যে অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের ব্যাকরণগত কোনো সম্বন্ধ থাকে না, ঠিক আছে, তাহলে শুধু যে অব্যয় পদটা এমনি বসে আর কি বাক্যের মধ্যে, কিন্তু অন্য যে পদগুলো, একটা বাক্য যখন গড়ে ওঠে তখন তো সেই বাক্যে একটা মাত্র পদ থাকে না, সেখানে থাকে কি না আরো অনেকগুলো। যেমন যেটা আমরা জানি যে একটা বাক্য হচ্ছে মানে কতগুলো সম্মিলিত পার্টস অফ স্পিচ আর কি, তাই তো? সেই বাক্যটা একটা অর্থপূর্ণ বাক্য গঠন করতে গেলে সে বাক্যে বিশেষ্য বসে, বিশেষণ বসে, সর্বনাম বসে, অব্যয় বসে, ঠিক আছে? তো এই এত কিছু নিয়ে একটা বাক্য গঠিত হয়, তাই জন্য সেখানে অব্যয় ছাড়াও আরো অন্যান্য যে পদগুলো থাকে, কি বলছে দেখো, যে অন্য কোনো পদের ব্যাকরণগত কোনো সম্বন্ধ কিন্তু থাকে না, সেটা কি বলছে অনন্যই অব্যয়। ঠিক আছে, তাহলে জাস্ট স্বতন্ত্রভাবে সেই অব্যয় পদটা বসে বাক্যের মধ্যে, কিন্তু অন্যান্য যে পদগুলো আরো যেগুলো বাক্যে থাকে সেগুলোর সাথে কোনো রকম ব্যাকরণগত কোনো সম্বন্ধ নেই, তাকে বলা হচ্ছে অনন্যই অব্যয়। তো এই অনন্যই অব্যয়কে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি? প্রথমেই আসছি ভাব প্রকাশক। দেখো, ভাব প্রকাশক শব্দটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে যে কোনো একটা ভাব বোঝা, যে মানে যেই অব্যয় দ্বারা কোনো ভাবের প্রকাশ করে। এখানেও তাই বলছে যে অব্যয় দ্বারা হর্ষ, বিষাদ, ক্রোধ, ঘৃণা, বিস্ময়, লজ্জা, সম্মতি প্রভৃতি মনের বিবিধ ভাব প্রকাশ পায়। ঠিক আছে, আমরা জানি হর্ষ মানে আনন্দ, আবার বিষাদ মানে দুঃখ, ক্রোধ, ঘৃণা এগুলো তো জানোই, বিস্ময়ও জানো, যখন কোনো কিছু দ্বারা মানুষ অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে পড়ে, সেটাই হচ্ছে বিস্ময়। লজ্জা বোঝায় বা সম্মতি বোঝায়। এইভাবে আমাদের মনের, অর্থাৎ মানব মনের যে বিবিধ ভাব রয়েছে সেই ভাবগুলো প্রকাশ পায় যেটার মাধ্যমে, সেটাই হচ্ছে ভাব প্রকাশক অব্যয়। তো এখানে আমি যে ভাবগুলোকে আর কি, মানে যে মনের যে ভাব সেগুলোকে আর কি এখানে আর কি দেওয়া হয়েছে। দেখো, যেমন অনুমোদন, প্রশংসা, হর্ষ জ্ঞাপ্য। এক্ষেত্রে অনুমোদন বোঝায়, প্রশংসা বোঝায়, হর্ষ বোঝায়। ঠিক আছে, অনুমোদন মানে জানো যখন কোনো কিছুকে অ্যাডমায়ার করা হয়, তাই তো? যেটাকে অ্যাডমায়ার করা হচ্ছে বা যেটাকে তোমার মেনে নেওয়া হচ্ছে বা অনুমোদিত হচ্ছে, স্বীকৃত হচ্ছে, সেটার ক্ষেত্রে। প্রশংসার ক্ষেত্রে যখন কিছু দেখে আমাদের মনের প্রশংসাসূচক ভাব প্রকাশ পায় তখন। হর্ষ মানে তো জানি আনন্দ, তো এইগুলো যখন প্রকাশ পায়। দেখো, আহ মরি বাংলা ভাষা, আহ মরি, মরি বাংলা ভাষা। ঠিক আছে, অর্থাৎ বাংলা ভাষা, এই বাক্যটার মধ্যে দিয়ে বাংলা ভাষার প্রতি যেমন একটা আহ, কি বলবো, বাংলা ভাষার প্রতি মনের একটা শ্রদ্ধা প্রকাশ পাচ্ছে, ভালোবাসা প্রকাশ পাচ্ছে, তার সাথে অবশ্যই আনন্দ প্রকাশ পাচ্ছে যে কি না আমার মাতৃভাষা হচ্ছে বাংলা এবং আমি সেই বাংলা ভাষাকে ভালোবাসি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যে বিস্ময় ব্যঞ্জক। বিস্ময় ব্যঞ্জক ভাবটা কিভাবে প্রকাশ পাচ্ছে দেখো, বটে, বটে এত বড় আস্পর্ধা, অর্থাৎ কোনো কারোর কি হলো, কারোর দৌড়াতে বা কারোর এমন কিছু কাজ যেগুলো হচ্ছে যাকে বলা দুঃসাহসিক বলা যেতে পারে, বা যেগুলো হয়তো স্বীকৃত নয় বা দুঃসাহসিক, এরকম কিছু একটা কাজে আর কি অবাক হয়ে গিয়ে বলা হয়েছে যে বটে এত বড় আস্পর্ধা, এই কারণে এটা বিস্ময় ব্যঞ্জক। নেক্সট হচ্ছে ভয়, দুঃখ, যন্ত্রণা প্রকাশক। ভয়, দুঃখ, যন্ত্রণা, অর্থাৎ যে মানে যে আর কি অব্যয়ের মধ্যে দিয়ে কি প্রকাশ পাবে না, এই যে ভয় প্রকাশ পাবে, দুঃখ প্রকাশ পাবে, যন্ত্রণা প্রকাশ পাবে, সেটাই হচ্ছে কিনা মানে সেই সেই ভাবটা এখানে বলছে যে ওরে বাবা, এই যে সত্যি বাঘ, তাহলে
মনের একটা ভয় কিন্তু এর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। ওরে বাবা, এই যে সত্যি বাঘ, এই কারণে এটা হচ্ছে ভয়, দুঃখ, যন্ত্রণা প্রকাশক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ভাব প্রকাশক অব্যয়ের ক্ষেত্রে কিভাবে মনের ভাবগুলো প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে অব্যয়গুলো বলে দিই। এই যে মরি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এখানে অব্যয়। এখানে বটেটা হচ্ছে অব্যয়। ভয়, দুঃখ, যন্ত্রণা প্রকাশকের ক্ষেত্রে ওরে বাবাটা হচ্ছে অব্যয়। এবার হচ্ছে ঘৃণা আর বিরক্তি সূচক, যার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। দূর দূর একেবারে অপদার্থ সব। ঠিক আছে, তাহলে মনের একটা বিরক্তি প্রকাশ পাচ্ছে, এই কারণে এটা ঘৃণা বিরক্তি সূচক আর কি, মানে ওরকম একটা ভাব প্রকাশক অব্যয়। নেক্সট হচ্ছে শোক, খেদ, বিস্মরণ সূচক। ঠিক আছে, শোক, খেদ, তার সাথে বিস্মরণ। বিস্মরণ শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু ভুলে যাওয়া, যেটা আমাদের বিস্মৃতির মধ্যে চলে যায়, সেখান থেকেই আসছে বিস্মরণ। তাহলে শোক প্রকাশ পাবে, খেদ প্রকাশ পাবে, আবার বিস্মরণও প্রকাশ পেতে পারে। বড় মার খেয়েছিলি না রে শ্রীকান্ত, তাহলে এক্ষেত্রে কি না একটা মানে একটা যে শোক, সেই শোকে শোক প্রকাশ পেয়েছে আর কি, বক্তার মনে শোক প্রকাশ পেয়েছে বা দুঃখ প্রকাশ পেয়েছে। বা খেদ, মানে একটা, খেদটা কি বলবো, মানে আফসোস বলা যেতে পারে, আফসোস, সেটাই আর কি খেদ, ওই দুঃখই আর কি। নেক্সট কি বলছে, সম্মতি বা অসম্মতি জ্ঞাপক। না ওটা পারবো না, তাহলে সম্মতিও বোঝায় আবার অসম্মতিও বোঝাতে পারে। যেমন এই যে বাক্যটা না ওটা পারবো না, এটার মধ্যে দিয়ে বলতো কি প্রকাশ পেয়েছে, এটার মধ্যে দিয়ে মনের কোন ভাব প্রকাশ পেয়েছে? হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ বলছি না ওটা পারবো না, এর মধ্যে দিয়ে মনের কোন ভাব প্রকাশ পেয়েছে? নেতিবাচক। হ্যাঁ, নেতিবাচক তো বটেই না, এখানে আমি বলছি না যে দেখো এখানে যে ভাব প্রকাশকের যে দুটো আর কি, মানে প্রকাশ, মানে ভাবের দুটো আর কি বলবো সংজ্ঞায়িত করা হচ্ছে, একটা হচ্ছে সম্মতি, একটা অসম্মতি জ্ঞাপক। তো এক্ষেত্রে আর কি কোন ভাবটা প্রকাশ পেয়েছে, এটা সহজ আর কি, সহজ একটা জিনিসই জিজ্ঞাসা এটা করতে। অসম্মতি। হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে অসম্মতি জ্ঞাপক ভাব প্রকাশক। ঠিক আছে, অসম্মতি জ্ঞাপক, কারণ বাক্যটার মধ্যে দিয়ে বুঝতে পারছো যে যেখানে সম্মতি জানানো হচ্ছে না, না ওটা পারবো না, তা এক্ষেত্রে পুরোপুরি অসম্মতি জানাচ্ছে, এই কারণে অসম্মতি জ্ঞাপক ভাব প্রকাশ। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে প্রথমটা, যেটা হচ্ছে ভাব প্রকাশক। অবশ্যই এগুলো অনন্যই অব্যয়ের কিন্তু বিভাজন। তাহলে প্রথমটা হচ্ছে ভাব প্রকাশক, যেখানে কিন্তু যত রকমের ভাব প্রকাশিত হতে পারে সেগুলো আমি এখানে দিয়েছি, যে মনের যত রকম ভাব প্রকাশ পাবে বা পেতে পারে সেগুলো এখানে তুলে ধরেছি বাক্যের মধ্যে দিয়ে। তারপরে আসছে সম্বোধন সূচক। সম্বোধন মানেই বুঝতে পারছো যে যখন কাউকে কোনো সম্বোধন করে আর কি কাউকে ডাকা হয়, বা কারোর প্রতি সম্বোধন সূচক আর কি মানে বাক্য বা শব্দ প্রয়োগ করা হয়, সেটাই সম্বোধন সূচক, আর কিছুই নয়। এখানে কি হচ্ছে, যে অব্যয় দ্বারা কাউকে সম্বোধন করা হয় সেই অব্যয়কে সম্বোধন সূচক অব্যয় বলে। এটা খুবই সহজ, তাহলে যার মধ্যে দিয়ে কারোর প্রতি সম্বোধন বোঝায় সেটাই সম্বোধন সূচক। দেখো, হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। ঠিক আছে, কি বলছে দেখো। আচ্ছা আমি আরেকবার জিজ্ঞাসা করি না, আমি তো সেকেন্ড পেজে গেলাম, তো তোমাদের কাছে মানে ভিজিবল তো? লাস্ট ক্লাসে যেমন অসুবিধা হচ্ছিল যে সেকেন্ড পেজ দেখতে পাচ্ছিলে না, হ্যাঁ দেখতে পাচ্ছ তো? ম্যাম। আচ্ছা ওকে, তাহলে কি বলছে দেখো, হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে যে বাক্যটা প্রয়োগ করা হয়েছে সেটা দেশবন্ধু চিত্তরঞ্জনী সম্পর্কে বলা হয়েছে। দেশবন্ধু চিত্তরঞ্জন, তাই তো? তাকে কি বলছে, হে বন্ধু,
দেশবন্ধু চিত্তরঞ্জন যিনি, তাকে হে বন্ধু, হে দেশবন্ধু এরকম বলে তাকে কি করা হয়েছে, সম্বোধন করা হয়েছে, তাই তো? যেহেতু সম্বোধন করা হয়েছে সুতরাং এটা হচ্ছে কি না, সম্বোধন সূচক। সম্বোধন সূচক, যেহেতু এখানে সম্বোধন করা হয়েছে, তাই কি বলে সম্বোধন করেছে, হে বন্ধু হে দেশবন্ধু বলে সম্বোধন করেছে। করে কি বলেছে, যে স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। ঠিক আছে, এই আমাদের যে দেশ, সেই দেশের যেন আত্মার যেন বাণী মূর্তি, তাই তো? যেন বাণী মানে কি, যে একটা শব্দ, তাই তো? মানে সেই শব্দের তো কোনো মানে শব্দ কি, শব্দ তো অ্যাবসার্ড, মানে শব্দ চোখে দেখা যায় না, শব্দ শোনা যায়। তো চিত্তবন্ধুকে মানে সরি চিত্তরঞ্জনকে সেই শব্দেরই আর কি একটা যেন মূর্তি বলেছে, যে যদি শব্দের কোনো রূপ থাকতো বা কোনো মূর্তি থাকতো, সেটা যেন সেই মানে চিত্তরঞ্জনই হতেন, দেশবন্ধু। ঠিক আছে, স্বদেশের আত্মার যদি কোনো মানে আমাদের যে দেশ, সেই দেশের যে আত্মা, সে তো কথা বলতে পারে না, তো সেটাই বলছে যেন সেই তাদের হয়ে যেন কথা বলে আর কি দেশবন্ধু চিত্তরঞ্জন। যাই হোক, খুব সুন্দর বাক্যটা আর কি, তাই জন্য এত এটাকে করলাম। যাই হোক, নেক্সট হচ্ছে প্রশ্নবোধক। তাহলে দ্বিতীয়টা হচ্ছে গিয়ে সম্বোধন জ্ঞাপক, সম্বোধন সূচক। তৃতীয়টা হচ্ছে প্রশ্নবোধক। ঠিক আছে, এটাও খুবই সহজ। প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য যে অব্যয়ের ব্যবহার হয় তাকে প্রশ্নবোধক অব্যয় বলে। ঠিক আছে, তাহলে প্রশ্নবোধক অব্যয়টা কি না, যে অব্যয়ের ক্ষেত্রে কি হয় না, যে অব্যয়ের ক্ষেত্রে আর কি প্রশ্ন করা হয়, শুধুমাত্র প্রশ্ন করা হয় যে অব্যয়ের ক্ষেত্রে, সেটাই হলো গিয়ে প্রশ্নবোধক। আচ্ছা, এখানে দেখো একটা যেমন প্রশ্ন করা হয়েছে যে আজ আজ স্কুলে যাচ্ছ না কেন, তাই তো? আজ স্কুলে যাচ্ছ না কেন? তাহলে প্রশ্নবোধকটা খুবই সহজ। কি মনে রাখতে হবে না, যে ক্ষেত্রে কি বোঝাবে না, প্রশ্ন করা হবে, যে কোনো প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হলে সেটাই হলো গিয়ে প্রশ্নবোধক। ঠিক আছে, যেমন এখানে প্রশ্ন করা হয়েছে যে আজ স্কুলে যাচ্ছ না কেন, এই কারণে এটা প্রশ্নবোধক। নেক্সট হচ্ছে গিয়ে বাক্যালঙ্কার অব্যয়। তো যেটা স্টার্টিং এই দেখলে যে অনন্যই যে অব্যয়, সেই অব্যয়ের কিন্তু 4টে বিভাজন, তাই তো? 4খানা বিভাজন, তার মধ্যে 3টে বিভাজন হয়ে গেল। প্রথমটা ভাব প্রকাশক, দ্বিতীয়টা ছিল সম্বোধন সূচক, তৃতীয়টা হচ্ছে প্রশ্নবোধক, আর চতুর্থটা হচ্ছে বাক্যালঙ্কার। ঠিক আছে, বাক্যালঙ্কার। দেখো, বাক্যালঙ্কারটা কি না, তোমরা কি অলংকারের কথা শুনেছো কখনো? অলংকার, সাহিত্যে যে অলংকার বসে, হ্যাঁ সেটা ম্যাম। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনেছি, হ্যাঁ, তবে উদাহরণস্বরূপ এটা বলতে পারি, কিন্তু সঠিকটা মনে নেই। যেমন যে কোনো একটা মেয়ে তাদের সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে যা কিছু মানে পরিধান করে, সেটার ক্ষেত্রে তাদের সৌন্দর্যটা একটা বাড়ে। তাই বলে যদি সে সৌন্দর্য বাড়ানোর জন্য আরো কিছু বেশি করে মানে প্রয়োগ করে, তাহলে তার কিন্তু সৌন্দর্য চলে যায়। মানে এইরকম একটা মানে উদাহরণস্বরূপ। হ্যাঁ। তো সাহিত্য অলংকার সেটাই হচ্ছে মানে অলংকারটা কিছুই না, অলংকারটা মানুষ কেন মানে নারী কেন অলংকার পরিধান করে, ঠিক আছে? শুধু নারী না, পুরুষও অলংকার পরিধান করতো আগে অনেক বেশি, রাজারা তো অনেক অলংকার পরে থাকতেন। তো এটা পড়া হয় কিসের জন্য না, যাতে সৌন্দর্য বৃদ্ধি করা যায়, তাই তো? তো সাহিত্যের ক্ষেত্রে এই অলংকার ব্যবহার হয় এই কারণেই, যাতে সাহিত্যে সৌন্দর্য ব্যবহার করা মানে সরি বৃদ্ধি করা যায়। সেরকমই কোনো বাক্যে এমন শব্দ আর কি ব্যবহার করা হয় যাতে সেই বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়, তাই তো? আমরা দেখেই বুঝতে পারি যে এই বাক্যের মধ্যে অলংকারের ব্যবহার হয়েছে। তো সেটাই হলো গিয়ে বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয়, যা বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় বাক্যে ব্যবহৃত হয় তাদেরকেই বাক্যালঙ্কার অব্যয় বলে। সুতরাং বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। দেখো, এখানে উদাহরণটা দেখলেই বুঝতে পারবে। কত না দিনের দেখা, কত না রূপের মাঝে। কত না দিনের দেখা, কত না রূপের মাঝে। ঠিক আছে, তাহলে কি বলছে যে কত মানে
এই যে মানে প্রতিনিয়ত যে দিন পেরিয়ে যাচ্ছে বা এক একটা করে দিন চলে যাচ্ছে, বলছে এই দিনগুলোকে কি বলছে, এই দিনগুলোকে যেন মানে এই দিনগুলোর যেন একটা রূপ রয়েছে আর কি, বলছে যে যেন রূপের মধ্যেই যেন দেখা যায় আর কি, যদি সেই চোখ দিয়ে দেখে কেউ তাহলে যেন সেই দিনগুলোকে যেন রূপের মধ্যে আর কি দেখতে পায়। এইভাবে আর কি মানে অলংকার মানে এরকম ভাবে আর কি কি করে যেন মানে কোনো কিছুর সাথে তুলনা করা, অনেক রকম অলংকার হয় না, কোনোটাতে তুলনা করা হয়, কোনোটাতে আহ, করা হয় কি বলে এটার সাথে ওটা তুলনা করা হয়, কখনো কখনো আর কি ব্যঞ্জনার প্রকাশ পায়। তো যাই হোক, এইভাবে আর কি এমন কিছু আর কি বাক্যের সাথে আর কি যুক্ত করা হয় কিছু শব্দকে বা অব্যয়কে, যেটার মধ্যে দিয়ে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে কত না, ঠিক আছে, কত না দেখো দুবার দুবার বলছে, কত না দিনের দেখা, কত না রূপের মাঝে। ঠিক আছে, এখানে তোমরা মানে অব্যয় পড়ে পড়ে এইটুখানি তো বুঝেই গেছো যে কোনগুলো অব্যয়, তাই তো? অব্যয় মানেই তোমরা খুব ভালো করেই জানো যে যেটার কোনো রূপান্তর ঘটবে না, সুতরাং অব্যয়কে চিহ্নিত করা খুব সহজও হয়ে যায়, তাই তো? কারণ অব্যয়গুলোর কখনো কোনো রূপান্তর যেহেতু ঘটে না, যেন দেখলে দেখো বোঝা যায় যে হ্যাঁ এটাই অব্যয় হতে পারে। তো এই হলো গিয়ে এটা হচ্ছে অনন্যই অব্যয়ের যে আর কি বিভাজন, সেটা এতক্ষণ ধরে হচ্ছিল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধন্যাত্মক অব্যয়, ধন্যাত্মক অব্যয়। ঠিক আছে, দেখো ধন্যাত্মক অব্যয়, এই ধন্যাত্মক শব্দটা শুনলেই মনে হয় যে যেন ধ্বনির সাথে সম্পর্কযুক্ত, তাই তো? কি মনে হয় যেন ধ্বনির সাথে সম্পর্কযুক্ত। তো এই ধন্যাত্মক অব্যয় কি না, বলছে যে সকল অব্যয় বাস্তব ধ্বনির ব্যঞ্জনা দেয়। তাহলে যে সকল অব্যয় বাস্তব ধ্বনি, ব্যঞ্জনা মানে তো জানো যেটা আর কি, ব্যঞ্জনা মানে হচ্ছে কিছু অন্তর্নিহিত আর কি অর্থ প্রকাশ করাকে বলা হয় ব্যঞ্জনা। মানে ব্যঞ্জনাটার কিছু না, ধরো একটা কবিতা, সেই কবিতায় বলা হচ্ছে একটা কথা, বা বাগধারাগুলো যে এখন তোমরা পড়ছো, এই বাগধারায় বলা হচ্ছে একটা কথা, বলে না যে আহ যেমন বলে কেঁচো কুড়তে কেউটে বেড়ালো, এরকম একটা বাগধারা আছে না? তো যাই হোক, এই যে সত্যিকালের কি ব্যাপারটা এরকম যে কেঁচো কুড়তে মানে কুড়তে কুড়তে কেউটে বেরিয়ে আসলো, এরকম কি সত্যি? আমরা কি জানি, আমরা কি জানি যে কেঁচো কি করে, কেঁচো মাটি খুঁড়ে খুঁড়ে মাটিকে উর্বর করে তোলে, তাই তো? কেঁচো এমন একটা যে মাটি খুঁড়ে খুঁড়ে সেটাকে উর্বর করে তোলে। তো এই যে খুঁড়তে খুঁড়তে সত্যিকালের কি কেউটে বেরিয়ে আসে, এখানে কি এটার মানে কি এটাই বোঝাচ্ছে যে হ্যাঁ কেঁচো খুঁড়তে সত্যি কেউটে বেরিয়ে আসলো? আসলে তো না, এটার তার প্রত্যেকটার একটা এটা অন্তর্নিহিত একটা অর্থ থাকে, যেটা কবি বলতে চেয়েছেন, বা কিছু শব্দ যেটাকে আমরা দেখছি সেটার আক্ষরিক অর্থ একটা থাকে, আবার যেটা থাকে সেটা হচ্ছে কিনা অন্তর্নিহিত অর্থ, সেটাই হচ্ছে ব্যঞ্জনা। এখানে যে ধ্বনির ব্যঞ্জনার কথা বলেছে, যে সকল অব্যয় বাস্তব ধ্বনির ব্যঞ্জনা দেয়, তো এই যে বাস্তব ধ্বনির যে ব্যঞ্জনা, তো এই যে ব্যঞ্জনাটা সেটা হচ্ছে সেটাই সে অন্তর্নিহিত অর্থ, অথবা অনুভূতি গ্রাহ্য অনির্বচনীয় কোনো সূক্ষ্ম ভাব বা অবস্থা দর্শনা দেয়। তাহলে অনুভূতি গ্রাহ্য অর্থাৎ যেটা আমাদের অনুভূতির মধ্যে পড়ছে, সেই অনুভূতি গ্রাহ্য অনির্বচনীয়। অনির্বচনীয় শব্দটার অর্থ হচ্ছে অনির্বচনীয় হচ্ছে যেটাকে আর কি ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক আছে, যেটাকে বর্ণনা করা যায় না বা যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না, সেটাই হচ্ছে অনির্বচনীয়। তো বলছে যে অনুভূতি গ্রাহ্য অনির্বচনীয় কোনো সূক্ষ্ম ভাব বা অবস্থার দোত্তনা দেয়। আগেইন এই যে দোত্তনা শব্দটার ব্যঞ্জনা শব্দটা কিন্তু একই। ঠিক আছে, ব্যঞ্জনা দোত্তনা শব্দটার কিন্তু একই। তাহলে সেই যে আমাদের অনুভূতি গ্রাহ্য যে আমাদের যে সূক্ষ্ম ভাব আর কি, মানে যেটাকে ভাষায় ব্যাখ্যা করা যায় না বা বর্ণনা করা যায় না, সেটারই আর কি ব্যঞ্জনা দেয়, সেগুলি হচ্ছে ধন্যাত্মক অব্যয়। তাকে ধন্যাত্মক বা অনুকার অব্যয় বলে, অনুকার অব্যয় বলে। দেখো এখানে উদাহরণ দেখো, কল কল, ছল ছল, ঠিক আছে, কন কন।
কলকল, ছলছল, কনকন। তাহলে এগুলো সব আমরা জানি কি না বিভিন্ন আর কি শব্দ, তাই তো? মানে এই শব্দগুলো আর কি অনেক কিছু ক্ষেত্রে বসে, মানে বিভিন্ন শব্দের সাথে আর কি এগুলো বসে, তাই তো? কলকল করে জল পড়ছে, বা ছলছল করে আর কি আওয়াজ হচ্ছে আর কি, তাই তো? বৃষ্টির মধ্যে ছলছল করে আওয়াজ করতে করতে যাচ্ছে। তারপর কনকনে ঠান্ডা বাতাস বইছে। দেখো ধনাত্মক শব্দগুলিকে আবার দুটো ভাগে কিন্তু ভাগ করা যায়, একটা অনুকার ধনাত্মক, একটা হচ্ছে ভাব প্রকাশক ধনাত্মক। ঠিক আছে, অনুকার, ভাব প্রকাশক, ধনাত্মক। এর আগে আমরা একটা ভাব প্রকাশক পড়েছিলাম, কিন্তু সেটা পড়েছিলাম কোন ক্ষেত্রে? সেটা পড়েছিলাম অনন্যই অব্যয়ের ক্ষেত্রে। এবার এই ধনাত্মক অব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটা ভাব প্রকাশক রয়েছে, সেটা ভাব প্রকাশক ধনাত্মক অব্যয়। যাই হোক, প্রথমটা কি বলছে যে অনুকার ধনাত্মক, ঠিক আছে, অনুকার ধনাত্মক। আর একবার মানে এটা বলার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ধনাত্মক যে শব্দগুলো সেগুলো আসলে কিন্তু অব্যয়। নাম বিশেষণ, বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ রূপে এদের প্রয়োগ কিন্তু হয়। যেমন দেখো উদাহরণ, মুচমুচে লুচি খান কয়েক আনতে বলুন। মুচমুচে লুচি, ওরকম ফিস ফিস করে বললে শুনতে পাওয়া যায়। এই যে দেখো মুচমুচে লুচি, ফিস ফিস করে কথা বলা, ঠিক আছে, আমরা জানি যে এরকম এক একটা বিষয়ের ক্ষেত্রে এক একটা এই শব্দগুলো কিন্তু বসে। আর এগুলো সবই হচ্ছে অব্যয়, ঠিক আছে, কারণ আমরা জানি যে এই যে ধনাত্মক শব্দগুলো যেমন কলকল, কনকন, মুচমুচে বা তোমার ফিস ফিস, এই শব্দগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না, মানে কখনো কোনো ক্ষেত্রেই কোনো রূপান্তর বা পরিবর্তন যেহেতু ঘটে না, তাই এগুলো হচ্ছে ধনাত্মক শব্দ। ওকে, দেখো অনুকার যে ধনাত্মক শব্দ সেটা কিন্তু শ্রুতিগ্রাহ্য ধ্বনিকেই প্রকাশ করে। শ্রুতিগ্রাহ্য ধ্বনিকে, অর্থাৎ যে ধ্বনি আমরা শুনতে পাই। তাহলে ভালো করে বুঝো, অনুকার যে আর কি ধনাত্মক শব্দ সেটা তাহলে কোন ধ্বনিকে প্রকাশ করছে না? শ্রুতিগ্রাহ্য, যেগুলো আমরা শুনতে পাই। এমন ধ্বনিও কিন্তু রয়েছে যেগুলো শুনতে পাওয়া যায় না, ঠিক আছে? এমনও ধ্বনি, যেমন ধরো কনকনে যে ঠান্ডাটা, কনকনে ঠান্ডা, কনকনে ঠান্ডাটা কি আমরা শুনতে পাই বলো তো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলছি, কনকনে ঠান্ডাটা কি আমরা শুনতে পাই? না। না ম্যাম। তাহলে আমরা কিন্তু কনকনে ঠান্ডাটা শুনতে পাই না। তাহলে মনে রাখবে যে অনুকার ধনাত্মক শব্দ কোনগুলো? যেগুলো শ্রুতিগ্রাহ্য ধ্বনিকে যেগুলো প্রকাশ করে সেগুলোই কিন্তু অনুকার ধনাত্মক শব্দ, ঠিক আছে? যেমন দেখো নাচের প্রকারভেদ হয় না, ধেই ধেই, ধিন ধিন, তাতা থই থই, এরকম ভাবে কিন্তু হাসিরও প্রকারভেদ হয় না, হা হা করে হাসছে, হয় না, হা হা করে হাসছে, বা অনেক কিছু ব্যবহার করে আর কি হাসির ক্ষেত্রে। সে আমরা বললাম মিটি মিটি হাসছে, যদিও অবশ্যই শ্রুতিগ্রাহ্য, তাই হা হা করে যে হাসিটা, মানে যে হাসিটা আমরা শুনতে পাবো সেটাই কিন্তু বসবে অনুকারে, ঠিক আছে? এই যে দেখো নাচের ম্যাম যে, ভ্যাই ভ্যাই করে কান্নাটা হবে না? হ্যাঁ 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 অবশ্যই হবে, হ্যাঁ হ্যাঁ, ভেউ ভেউ করে যে কান্নাটা অবশ্যই হবে। কারণ যেগুলো শ্রুতিগ্রাহ্য, যেমন বন বন করে পাখা ঘুরছে, ঠিক আছে, পাখা যখন ঘোরে একটা শব্দ আমরা শুনতে পাই। এরকম ভাবে যা যা যে যে শব্দ আমরা শুনতে পাই, তাই তো? বৃষ্টির একটা শব্দ হয়, তাই তো? যেমন টুকটুক করে বৃষ্টি পড়ে, আবার ঝনঝন করে বৃষ্টি পড়ে, সরি ঝমঝম করে বৃষ্টি পড়ে, তাই তো? ঝমঝম করে বৃষ্টি পড়লে তারও একটা শব্দ হয়, টুকটুক করে বৃষ্টি পড়লে তারও একটা শব্দ হয়, তাই তো? তাহলে এই যে শব্দগুলো মোট কথা আমরা শুনতে পাই সেই শব্দগুলোই কিন্তু হচ্ছে কি না অনুকার ধনাত্মক অব্যয়, যেগুলো আমরা শুনতে পাই। এই নাচের যে প্রকারভেদগুলো বললাম, যেমন ধেই ধেই, ধিন ধিন, তাতা থই থই, এগুলো কিন্তু আমরা কি করি? শুনতে পাই, তাই তো? এরকম ভাবে মানে কান্নার প্রকারভেদ হয়, হাসির প্রকারভেদ হয়, আবার যেটা বললাম নাচের প্রকারভেদ হয়, বৃষ্টির প্রকারভেদ হয়, তাই তো?
হাঁটারও কিন্তু হয় না, হন হন করে হাঁটছে, বলেন এরকম, হন হন করে হেঁটে যাচ্ছে। তো এই হচ্ছে অনুকার ধনাত্মক। এরপর যেটা আসবো সেটা হচ্ছে ভাব প্রকাশক। ভাব প্রকাশক, নেক্সট পেজে গেলাম। তোমাদের কাছে ভিজিবল তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে। তাহলে নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে ভাব প্রকাশক। এবার ভাব প্রকাশক ধনাত্মক অব্যয় কোনগুলো দেখো, যে ধনাত্মক অব্যয় কোনো বাস্তব ধ্বনির প্রকাশ না করে সূক্ষ্ম অনুভূতি, গ্রাহ্য অবস্থা বা ভাবের দোত্তনা দেয়। বুঝেছো তো? মানে যেগুলো বাস্তব ধ্বনির প্রকাশ করে না। ভাব প্রকাশক শব্দটার মধ্যে দিয়ে মনে মনে হচ্ছে না যে মনের ভাবকে প্রকাশ করছে। তাহলে এক্ষেত্রে দেখো কি করছে না, এক্ষেত্রে কিন্তু কোনো বাস্তব ধ্বনির প্রকাশ করছে না, অর্থাৎ এমন কোনো ধ্বনির প্রকাশ করছে না যেগুলো আমাদের শ্রুতিগ্রাহ্য। তার বদলে কোন ধ্বনির প্রকাশ করছে না, আমাদের অন্তর্নিহিত যে সূক্ষ্ম অনুভূতি, সেই অনুভূতি গ্রাহ্য যে অবস্থা বা যে ভাব, সেটার দোত্তনা দেয়। দোত্তনা শব্দটা আমি বলেই দিলাম যে ব্যঞ্জনা, তাই তো? ব্যঞ্জনা দোত্তনা একই। তো সেটাকে প্রকাশ করে, সেটাই হচ্ছে ভাব প্রকাশক ধনাত্মক অব্যয়। দেখো যে কতগুলো এগুলো যেহেতু শ্রুতিগ্রাহ্য নয়, যেগুলো যেগুলো যেহেতু সূক্ষ্ম অনুভূতি গ্রাহ্য, তাই জন্য এগুলোর প্রত্যেকটা আর কি এখানে দিয়েছি। দেখো মানে এগুলো আর কি ডিটেলসে দিয়েছি। শূন্যতা বা পূর্ণতা জ্ঞাপক, জল থই থই করা। ঠিক আছে, আমরা কি বলি, একটা পুকুরে জল থই থই করছে, বা একটা কি বলি না, একটা বালতিতে জল থই থই করছে, তাই তো? বা টুবু টুবু করা, দেখো ভর্তি, মানে একটা বালতিতে ভর্তি জল। কি বলেছে দেখো, শূন্যতা বা পূর্ণতা জ্ঞাপক, অর্থাৎ কোনো একটা হ্যাঁ ম্যাম বলো। বলছিলাম এখানে কি বানানটা কি ভুল লেখা হয়েছে নাকি এরকমই টুপ টুপ টুবু, মানে ওটা টুবু কি টুবু, হ্যাঁ। ও টুপ টুবু না, সরি টুবু টুবু, এখানে হর্ষটা আর কি বাদ চলে গেছে, টুবু টুবু। হুম। টুবু টুবু, ঠিক আছে, টুপ টুবু নয়, টুবু টুবুই, হর্ষটা আর কি কোনোভাবে বাদ চলে গেছে। তো যেটা বলছিলাম, দেখো এক্ষেত্রে কি বলছে যে পূর্ণতা বা শূন্যতা জ্ঞাপক, অর্থাৎ কোনো একটা বস্তুর সেটা আছে কি নেই, মানে সেটার এক্সিস্টেন্স, সে এক্সিস্ট করে কি করে না, সেইটা কিন্তু প্রকাশ করছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে শূন্যতাও যেমন প্রকাশ করছে, তেমন কিন্তু পূর্ণতাও প্রকাশ করছে। যেমন একটা বালতি, একটা জলাশয়, একটা পুকুর, যেটাই হোক না কেন, আমরা কি বলি, জল থই থই করা, তাই তো? কিন্তু সেরকম কি কোনো থই থই শব্দ আমরা শুনতে পাই? তোমরা কি কোনো থই থই শব্দ শুনতে পাও? বলো, শুনতে পাও জল টুবু টুবু বা থই থই কোনো শব্দ? না ম্যাম। তো এই কারণেই এগুলো হচ্ছে অনুভূতি গ্রাহ্য, এগুলো কিন্তু শ্রুতিগ্রাহ্য নয়, এগুলো আমাদের সূক্ষ্ম অনুভূতি গ্রাহ্য, এই কারণে। আচ্ছা, দেখো তারপরে দেখো ফাঁকা মাঠ, ধু করা। ঠিক আছে, এরকম কোনো রাস্তা, শুধু শুধু মাঠের ক্ষেত্রে নয়, কোনো রাস্তার ক্ষেত্রে আমরা বলি না ফাঁকা রাস্তা, পুরো পুরো নিস্তব্ধ রাস্তা, ধুধু করছে। দেখবে কোনো জায়গায় ফাঁকার ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করি যে ধুধু করা, ফাঁকা মাঠ ধুধু করছে, ফাঁকা রাস্তা ধুধু করছে। আসলে ধুধু, এটার আসলে কোনো ফাঁকা জায়গার তো কোনো শব্দ হয় না, বা ধুধু যে শব্দটা এখানে ব্যবহার হচ্ছে সেটারও আমরা শুনতে পাই না, তাই তো? পোড়ো বাড়ি হা হা করা। ঠিক আছে, শুধু পোড়ো বাড়ি না, পোড়ো বাড়িতে কেউ থাকে না, ফাঁকা, সেক্ষেত্রে কি হা হা করছে। আমরা শুধু পোড়ো বাড়ির ক্ষেত্র না, আমরা কিন্তু এমনি বাড়ির ক্ষেত্র বলি, যখন অনেক লোক মানে জনসমাগম বাড়িতে হয়, ঠিক আছে, এবং হঠাৎ করে যখন সেটা ফাঁকা হয়ে যায়, আমরা কি বলি না, বাড়িটা পুরো হা হা করছে, আবার খা খা করছে এরকমও বলি, তাই তো? খা খা করছে, হা হা করছে। তো এই শব্দগুলো কিন্তু কিছুই শোনা যায় না, কারণ এগুলো সবই অনুভূতি গ্রাহ্য। তারপর দেখো নাম বিশেষণ বা বিশেষণের বিশেষণ রূপে। ঠিক আছে, গনগনে আগুন, গনগনে, কনকনে শীত। ঠিক আছে, আগুন খুব যখন দাও দাও করে আগুনটা জ্বলছে, আমরা বলি না গনগনে আগুন, পুরো গনগনে, তাই তো? এই যে গনগনে যখন বলি, তখন আমরা কিন্তু আগুনের কোনো শব্দ শুনতে পাই না, সেরকমই কনকনে শীত।
চঞ্চনে রোদ, লিকলিকে বেত। সে বলি না যে মাস্টার মশাই একটা সরু লিকলিকে বেত দিয়ে ছাত্রদের মানে মারছে আর কি, বা বেত্রাঘাত করছে, মানে যেগুলো আগে দেখা যেত। এখন তো এগুলো আর দেখা যায় না সেরকম। তো সাধারণত মাস্টার মশাইরা কি করতেন না, লিকলিকে বেত নিতেন যাতে সেটা দিয়ে বেশি লাগে, তাই তো? তো যাই হোক, তো লিকলিকে বেত, ঘুটঘুটে অন্ধকার, এই যে আমরা দেখো এরকম ব্যবহার করি না যে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু অন্ধকারের কিন্তু সেরকম কোনো রূপ নেই। তা সত্ত্বেও আমরা কি বলি যে ঘুটঘুটে অন্ধকার, মানে কোনো শব্দ নেই কিন্তু তাও আমরা বলি ঘুটঘুটে অন্ধকার। তাহলে এই সব এগুলো মধ্যে দিয়ে আসলে কি বোঝায় না, অনুভূতি গ্রাহ্য আর কি ভাব বোঝাচ্ছে। এগুলো হচ্ছে নাম বিশেষণ বা বিশেষণের বিশেষণ, ঠিক আছে? নেক্সট হচ্ছে অনুভূতি প্রকাশক। কেমন? চোখ ছলছল করা, ঠিক আছে? এই যে চোখটা চোখে হঠাৎ জল এসে যায় এবং চোখ ছলছল করছে, সেরকম কোনো শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। বুক ধড়ফড় করা, ঠিক আছে? বুক ধড়ফড়ের শব্দ শুনতে পাই না। গা ছমছম করা, হঠাৎ ভয় পেলে আমাদের গা ছমছম করে, তাই তো? কিন্তু এগুলোর কোনো শব্দ কিন্তু আমরা শুনতে পাই না। নেক্সট কি বলছে দেখো, বর্ণ বৈচিত্র্য জ্ঞাপক, ঠিক আছে? তাহলে যার মধ্যে দিয়ে বিভিন্ন আর কি রং আর কি, রঙের বৈচিত্র্য বোঝায় সেটা। যেমন দেখো টুকটুকে লাল, কুচকুচে কালো, ঠিক আছে? সেরকম ভাবেই আর কি বলে যে ধপধপে সাদা, টুকটুকে লাল, কুচকুচে কালো, ধপধপে সাদা, ঠিক আছে? এরকম আমরা রঙের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করে থাকি, তাই জন্য এগুলো বর্ণ বৈচিত্র্য জ্ঞাপক। এবার হচ্ছে বিশেষ্য রূপে দেখো, রক্তে যে তার বাজে রিনি রিনি, রক্তে যে তার বাজে রিনি রিনি, তাহলে রক্ত যেন বেজে উঠছে আর কি। আসলে কি রক্ত কোনো আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু যেহেতু এটা অনুভূতি গ্রাহ্য আর কি, বা অনুভূতি গ্রাহ্য আর কি, সূক্ষ্ম অনুভূতি গ্রাহ্য, এই কারণে সেগুলো একটাও শ্রুতিগ্রাহ্য নয়। তাহলে রক্তে যে তাল বাজে রিনি রিনি, ফুটফুটে জ্যোৎস্নায় ধপধপে আঙিনায়, ফুটফুটে জ্যোৎস্নায় ধপধপে আঙিনায়, দেখো ফুটফুটে ধপধপে, এগুলো কিন্তু সব অব্যয়, ফুটফুটে ধপধপে। তাহলে জ্যোৎস্নাটা কিরকম? ফুটফুটে জ্যোৎস্না, কিন্তু কোনো শব্দ শুনতে পাচ্ছি না। ধপধপে আঙিনা, তারও কিন্তু সেটাও কিন্তু শ্রুতিগ্রাহ্য নয়। এক নিমেষে মিলিয়ে গেল মিশমিশে ওই মেঘপুঞ্জের মাঝে, ঠিক আছে? তাহলে এক নিমিষে মিলিয়ে গেল কোথায় না, মিশমিশে ওই মেঘপুঞ্জের মাঝে। তাহলে মিশমিশে মেঘপুঞ্জ, তার মাঝে যেন কিছু মিলিয়ে গেল। এই যে মিশমিশে শব্দটা ব্যবহার করেছে, এটাও কিন্তু শ্রুতি গ্রাহ্য নয়, তার পরিবর্তে কি না, অনুভূতি গ্রাহ্য, ঠিক আছে? তো এইভাবেই আমরা পেয়ে গেলাম কি না, ধনাত্মক যে অব্যয় তার দুটো যে রূপ আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে অনুকার ধনাত্মক অব্যয়, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে, আরটা কি বলো? হ্যালো? হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ বলছি, আর একটা কি? একটা তো অনুকার ম্যাম ধনাত্মক অব্যয়, আর একটা কি? ক্লাসে একটু মনোযোগ ছিল না ম্যাম, তাই বুঝতে পারিনি। কেন ক্লাসে ক্লাসে উপস্থিত রয়েছে অথচ মনোযোগটা কোথায় রেখে দিয়ে এসেছো? ম্যাম একটু একটু সময়ের জন্য এরকম হয়েছিল। আচ্ছা, বাদ বাকি জনরাও কি মনোযোগকে কোথাও রেখে দিয়ে এসেছিলে নাকি? হ্যালো? বাদ ম্যাম বাকি, বলুন। হ্যাঁ বলছি যে আর যারা ক্লাসে রয়েছে তারাও কি মনোযোগকে কোথাও রেখে এসেছো, নাকি তাদের সঙ্গে ছিল? নেটওয়ার্কের একটু ডিস্টার্ব ম্যাম, শুনতে অসুবিধা হচ্ছে। নেটওয়ার্কের ডিস্টারবেন্স বলে আমার ভয়েস শুনতে অসুবিধা হচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কতজন ক্লিয়ার শুনতে পাচ্ছ না? ম্যাম এটা আমার প্রবলেম হচ্ছে শুধু। ও, শুধু তোমার প্রবলেম হচ্ছে? আর অন্যদের ব্যাপারে তুমি 100% শিওর যে তারা শুনতেই পাচ্ছে, তাই তো? হ্যাঁ ম্যাম। তো ক্লাসে থাকছো, ক্লাসে মনোযোগী হও। আমি তো বারবার বলে যাচ্ছি, তাও কেন কানে ঢুকছে না বলো তো?
বারবার তো বলে গেলাম যে অনুকার ধনাত্মক অব্যয়, এটা হচ্ছে ভাব প্রকাশক ধনাত্মক অব্যয়। তাহলে আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো কি তোমরা কিছুই শুনছো না, তাই তো নাকি? আচ্ছা, যেটা বলছিলাম, এই হচ্ছে তো এই দুটো ভাগ, এখানে হচ্ছে অব্যয়টা শেষ হলো। এবার আমরা যে পদান্তর নিয়ে আলোচনা করছিলাম সেটা আবার আলোচনা করব। তাহলে আমরা এই পদান্তরগুলো নিয়ে আলোচনা করছিলাম, এর আগেও একটা ক্লাসে আলোচনা করেছি, একটা দুটো ক্লাসে। তো এই পদান্তরগুলো যেগুলো এখন আমরা করছি সেগুলো হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ। ঠিক আছে, পদ পরিবর্তন সাধারণত দুটোই দেয়, একটা হচ্ছে বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য। তো দুটোই কিন্তু করবো, কি বলে, দুটোই আমি করিয়ে দেবো। এখন আমরা বিশেষ্য থেকে বিশেষণ করছি, এরপর কিন্তু বিশেষণ থেকে বিশেষ্য করাবো। দেখো একটুখানি, কণ্ঠ থেকে কণ্ঠ, এটা কিন্তু মূর্ধন্য, হ্যাঁ। কৌলিন্য থেকে কুলীন, কাল থেকে কালীন, কয়েদ থেকে কয়েদি, কক্ষ থেকে কাক্ষিক, পূজন থেকে পূজিত, কৈবল্য থেকে কেবল, কায় থেকে কায়িক, কৃপণতা থেকে কৃপণ, কাঠ থেকে কেঠো, ক্লেশ থেকে ক্লিষ্ট, কাগজ থেকে কাগুজে, কারুণ্য থেকে করুণা, কোণ থেকে কৌণিক, কাঠিন্য থেকে কঠিন, কাজল থেকে কাজলা, কুল থেকে কৌলিক, কল্পনা থেকে কাল্পনিক, কৌটিল্য থেকে কুটিল, কাবুল থেকে কাবুলি, কুড়েমি থেকে কুড়ে, কৃষ্ণ থেকে কৃষ্ণী, কেরানি থেকে করণিক, কণ্টক থেকে কণ্টকিত, ক্রোধ থেকে ক্রুদ্ধ, খ্যাতি থেকে খ্যাত, খনি থেকে খনিজ, খনন থেকে খননীয়, ক্ষয় থেকে ক্ষীণ, খান থেকে খানকতক, গৌরব থেকে গৌরবান্বিত বা গৌরবিত, গৌরবান্বিত বা গৌরবিত, গমন থেকে গমনীয়, গম্ভীর থেকে গাম্ভীর্য, গন্ধর্ব থেকে গান্ধর্ব, গোলাম থেকে গোলামি, গ্যাস থেকে গ্যাসীয়, গ্রাম থেকে গ্রাম্য বা গ্রামীণ, গর্জন থেকে গর্জিত। ঠিক আছে, এই একটা পেজই আছে, এরপর তোমরা একটু কোয়েশ্চেন সলভ করো। এরপর আমরা বেশ কিছু কোয়েশ্চেন সলভ করো। বলো প্রথমটা কি হবে? প্রশংসা সূচক অব্যয়। প্রশংসা সূচক অব্যয়, হ্যাঁ, ভেরি গুড, প্রশংসা সূচক অব্যয়। তাহলে 1 নম্বরের সঠিক যে উত্তর সেটা হচ্ছে ঘ। নেক্সট, শোক বা খেদ সূচক অব্যয়। না, হলো না। দেখো অব্যয়ের তলায় ম্যাম কিন্তু ভয় একটা দাগ হবে, দেওয়া আছে। সম্বোধন সূচক অব্যয়। ঠিক আছে, অব্যয়ের তলায় কিন্তু দাগ দেওয়া আছে। সম্বোধন সূচক অব্যয়। কোন কি, আরেকবার বলো। সম্বোধন সূচক অব্যয়। সম্বোধন সূচক অব্যয়, ভেরি গুড, সম্বোধন সূচক অব্যয়। ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে, ওগো বলে সম্বোধন করেছে, এই কারণে সম্বোধন সূচক অব্যয়। তাহলে 2 এর যে কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে কি না, ঘ, সম্বোধন সূচক অব্যয়। নেক্সট বলো। অসম্মতি হয় সূচক। অসম্মতি। খ। না, তোমাদের কথা শুনবো না, অসম্মতি সূচক। হ্যাঁ, ভেরি গুড, অসম্মতি সূচক। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর যেটা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে কোথায়, খ। বলো। ম্যাম অপশনগুলো, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। প্রশ্নবোধক অব্যয়। প্রশ্ন, হ্যাঁ ম্যাম এটা প্রশ্ন বলে। ম্যাম গয়েরটা প্রশ্নবোধক অব্যয়। হ্যাঁ, কেমনে আসি লক্ষণ কৌশিল লক্ষ্যপুরে, কেমনে প্রশ্ন করছে, তাই তো, ভেরি গুড। নেক্সট, তাহলে 4 নম্বরের সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে গিয়ে
প্রশ্নবোধক অব্যয় অর্থাৎ গ। নেক্সট। ঘৃণাবাচক। ম্যাম ঘয়েরটা। ঘ, তাই তো? দূর দূর হ্যাঁ ম্যাম। একেবারে অপদার্থ সব। হ্যাঁ, ঘৃণা, ভয়, বিরক্তি সূচক অব্যয়। হ্যাঁ। ভেরি গুড। 5 নাম্বারেরটা হচ্ছে ঘ। নেক্সট। ভাব প্রকাশ। ভাব প্রকাশ। না, ভাব প্রকাশক নয়। এটা শোক। শোক, ক্ষেদ সূচক। এটা দেখো কার তলায় দাগ দেওয়া আছে, দেখো। ম্যাম এখানে আছে বটে। বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয়। দেখো এখানে বটে শব্দটা ব্যবহার করাই হয়েছে বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য, তাই তো? তাহলে এখানে বটে শব্দটা ব্যবহার করার কি কোনো প্রয়োজনীয়তা আছে? দেখো তো ভালো করে। না ম্যাম। তাহলে এটা হচ্ছে বাক্যালঙ্কার। মানে 6 নাম্বারের সঠিক উত্তর যেটা বা অ্যান্সার সেটা হচ্ছে গ। 6 গ। ওকে, নেক্সট। ঘ। ঘ। ঘ ওলকার ধনাত্মক অব্যয়। হাতে লণ্ঠন ঠন ঠন জোনাকিরা দেয় আলো। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো। বলছো ঘ, তাই তো? হ্যাঁ ম্যাম। অনুকার, হ্যাঁ, ঘ ঘ ঘ ঘ। কারণ লণ্ঠনে ঠন ঠন করে আওয়াজ হয়, তাই তো? লণ্ঠন নিয়ে যখন আর কি কেউ যায় তখন যেন ঠন ঠন করে আওয়াজ হয়। তাহলে 7 সঠিক উত্তর হচ্ছে ঘ। নেক্সট বলো। এটা তো এখনই আলোচনা হলো, খুবই সহজ। প্রশংসা সূচক অব্যয়। না, ফুটফুটে জ্যোৎস্নায় ধবধবে আঙিনায়। ফুটফুটে, ধবধবে এগুলো কি? ম্যাম ঘ। ভাব প্রকাশক ধনাত্মক অব্যয়। ভেরি গুড। এখনই তার সাথে আলোচনা করলাম আমরা। বুঝে গেছে? 8 নাম্বারেরটা সঠিক উত্তর হচ্ছে ঘ। এখনই আমরা আলোচনা করেছি। নেক্সট। পদ পরিবর্তন। কোন কৌণিক। কোন কৌণিক। ভেরি গুড। হ্যাঁ ম্যাম এটা ঘ। হ্যাঁ, 9 ঘটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট। ক এটা। ক্ষয় ক্ষত। উম, ক্ষয় ক্ষতই ছিল তো, না? ক্ষয়ে ক্ষত। ক্ষয় ক্ষীণ ছিল না ম্যাম। ক্ষয়ে ক্ষত। আচ্ছা, কেরানিটা করণিক ছিল মনে আছে, তাই তো? কেরানিটা এখানে ছিল। কেরানিটা করণিক ছিল। কেরানি এটা গ। করণিক। গয়েরটা হবে। ক্ষয়টা না, ক্ষয়টা ক্ষীণ ছিল, রাইট। ক্ষয়টা ক্ষীণ ছিল, ক্ষত নয়। তাহলে এখানকার সঠিক উত্তর হচ্ছে করণিক, মানে গ। 10 সঠিক উত্তর হচ্ছে গ, কেরানি থেকে করণিক। নেক্সট বলো। ক্লেশ থেকে ক্লিষ্ট। হ্যাঁ, ক্লেশ থেকে ক্লিষ্ট। এখানে ঘয়ের বদলে অ্যাকচুয়ালি লাস্ট অপশনটার কি একটা ছেড়ে আমি উমো করে দিয়েছি, মানে আমি অন্য একটাতে চলে যাচ্ছিলাম আসলে, তারপর মনে পড়লো যে এটার অপশনটা দিইনি। তো এটারই এটা অপশন, ঠিক আছে? তো যাই হোক, এটা তো মানে ভুলও। কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্লেশ থেকে ক্লিষ্ট। হুম, গোলামি।
এটা ইসে গোলাম থেকে গোলামি হতো। হ্যাঁ, তাহলে 11টা সঠিক উত্তর হচ্ছে গ। নেক্সট বলো। ম্যাম ওইটা হবে না, মানে খ ক্ষয়েরটা ম্যাম, হবে খ। কি? না, খ, কক্ষ থেকে ক্ষয়েরটা হবে না, কক্ষ থেকে খনিজ। কাক্ষী। কক্ষ থেকে কাক্ষিক 12র পাচ্ছি, এটা কারেক্ট ঘ। অ্যান্সার হচ্ছে ঘ। কক্ষ থেকে কাক্ষিক, ঘটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খনি হচ্ছে খনিজ, খনন নয় কিন্তু, হ্যাঁ, খনিটা হচ্ছে খনিজ। এই রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে কক্ষ থেকে কাক্ষি। আছে? না, আজকেই এতটা অবধি, আজকের কোয়েশ্চেন এই 12টাই ছিল। তো তোমরা বেশ খুব ভালোই ঠিকঠাক সকলে কারেক্ট অ্যান্সার করেছো। তো তোমরা খুব ভালো মতন বুঝেওছো, বুঝতে পারলাম। ঠিক আছে, এরকম ভাবে কোঅপারেট করবে ক্লাসে। ম্যাম, হ্যাঁ, বলো। এই 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 ক্রিয়া সম্পর্কিত যে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া রয়েছে, হুম, ওখানে আমার একটা কনফিউশন আছে। যেখানে অর্থের ভাব প্রকাশটা পাই, মানে যে অর্থটা বলতে চাই সেটা প্রকাশ পায়, সেটাকে কি অসমাপিকা ক্রিয়া বলে? ও, সমাপিকা অসমাপিকার মধ্যে তোমার একটা কনফিউশন, তাই তো? হ্যাঁ দেখো, ম্যাম, ওইখানে পিডিএফ এ এরকমটাই দেখলাম আমি। আচ্ছা, সমাপিকা ক্রিয়া হচ্ছে সেটা যেখানে অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, বা বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে, ইন দ্য সেন্স বাক্যটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, বাক্যটা কমপ্লিট হচ্ছে। যেমন রাম বিদ্যালয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, রাম বিদ্যালয়ে যায়, এখানে বাক্যটা কমপ্লিট হচ্ছে। আর অসমাপিকা ক্রিয়াতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাক্যটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে, মানে বাক্যের যে মানে অর্থটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। পাখি উড়ে গেল, তারপরে কি হলো, এরকম ব্যাপার। দেখো না, হ্যাঁ পাখি যায়, কি হলো আর কি। ম্যাম, অ্যাকচুয়াল যখন আমার ফোন চলে আসে ক্লাস চলাকালীন, সেই সময়টাই ওইরকম হয়ে যায়। কি কখন কি বুঝতে পারলো না যখন? মানে আমি যখন ক্লাস করি, হ্যাঁ, সেই তখন সময় যখন, যদি কোনো ফোন চলে আসে, তখন এরকমটা হয়ে যায় আমার অমনোযোগী। হ্যাঁ হতেই পারে, কোনো মানে দরকারি ফোন আসতেই পারে, তখনই অমনোযোগী হয়ে পড়ে, তাই তো? হ্যাঁ ম্যাম। তো হ্যাঁ, অবশ্যই দরকারি ফোন হতেই পারে। না হলে ক্লাসটা কমপ্লিট করে তারপরেও ফোনে আর কি ফোনটা রিসিভ করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে অস্বাভাবিক ক্রিয়াটা কি, মানে যে ক্ষেত্রে আর কি সম্পূর্ণ আর কি হ্যাঁ ম্যাম, আমি এটা বুঝতে মানে, পেরেছি, কিন্তু পিডিএফ এ আমি ভুল দেখলাম না কি, আমি সেটা বুঝতে পারলাম না। এরকম মানে উল্টো হয়ে গিয়েছিল। না না, সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে কি না, বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে, ঠিক আছে, হ্যাঁ, সম্পূর্ণ বাক্যটা সেখানে বসবে। যে আহ, যেমন গ্রীষ্মের দুপুরে কাক ডাকছে, ঠিক আছে, গ্রীষ্মের দুপুরে কাক ডাকছে, এটা কি বাক্যটা পুরো কমপ্লিট হলো, গ্রীষ্মের দুপুরে কাক ডাকছে, ঠিক আছে। এবার অসমাপিকা ক্রিয়া কোনটা হয়, যদি শুধু বলি যে কাক ডাকে, বুঝতে পেরেছো? গ্রীষ্মের দুপুরে কাক হুম। ডাকছে, এটা সমাপিকা ক্রিয়া। আর যখন বলছি যে শুধুই কাক ডাকে, সেটা হয়ে যাচ্ছে অসমাপিকা ক্রিয়া। বা সে আসবে, ঠিক আছে, মেয়েটি আসবে, মানে যে ক্ষেত্রে সম্পূর্ণ, দেখো পুরো বাক্যটা আর কি বলছে না, বুঝতে পেরেছো? পুরো বাক্যের পুরো অর্থটা প্রকাশ পাচ্ছে না, যে ক্ষেত্রে মেয়েটি মানে আসবে, এমন ভাবে কখন বলতে হবে, আসবে। মানে ম্যাম এইভাবে অর্থটা বলতে হবে যেন কি বলতে চাইছি সেটা বোঝা যায়, বুঝতে পারে। হ্যাঁ, মানে পুরোটা প্রকাশ পাচ্ছে না, পুরোটা নয়। হ্যাঁ, হ্যাঁ, দেখো, এই যখন আমি বললাম গ্রীষ্মের দুপুরে কাক ডাকছে, তখন পুরো অর্থটা প্রকাশ পাচ্ছে যে গ্রীষ্মের দুপুরবেলা
কাক ডাকছে। আবার যখন বলছি যে মেয়েটি আসবে, মেয়েটি কখন আসবে, ঠিক আছে, কোথা থেকে মেয়েটি কখন আসবে, আসবে কিংবা কোথা থেকে কোথায় আসবে? আসবে, ঠিক আছে, এই প্রশ্নগুলো দেখো আমাদের মনে থেকে যাচ্ছে। থেকে যাচ্ছে হ্যাঁ, তার কারণ সম্পূর্ণ বাক্যটা প্রকাশ পাচ্ছে না বা সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাচ্ছে না। বুঝতে পেরেছো? এগুলো হ্যাঁ। পড়তে পড়তে মানে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। আর কি কারোর কোনো কিছু প্রশ্ন আছে বা কোথাও বুঝতে অসুবিধা আছে? হ্যালো? না ম্যাম। ও আচ্ছা, হ্যাঁ তাহলে ম্যাম। আচ্ছা, তাহলে ক্লাসটা তাহলে এখানেই এন্ড করছি তোমাদের ম্যাম, সাথে। একটা একটা বানান আছে, হ্যাঁ, এই যে শীঘ্রই বানানটা তাহলে বিষয় হস্যি হবে নাকি তালে বিষয় দীর্ঘই হবে? দীর্ঘই দীর্ঘই দীর্ঘই। দীর্ঘই। তার তালবস্যয় রফলা দীর্ঘই। হ্যাঁ, আর তারপরে একটা মুমূর্ষু বানান আছে না, ওটা ময় দুর্গ হয়, হয় রে রস্যু, এরকম না কি একটা হবে ম্যাম? হ্যাঁ, মুমূর্ষু, আমি তো লিখিয়ে দিয়েছি মুমূর্ষু বানানটা। মানে যখন আর কি পড়িয়েছিলাম, যখন হ্যাঁ অদ্বিতীয় সংশোধন পড়িয়েছিলাম সেখানে তো মুমূর্ষুটা লেখানো আছে। কারণ এই ধরনের প্রশ্নগুলোই মানে আসার সম্ভাবনা রয়েছে। অশুদ্ধি সংশোধন দেখবে, অশুদ্ধি সংশোধনের ক্লাস দেখবে, সব হ্যাঁ ম্যাম। ইম্পর্টেন্ট বানান যেগুলো আসতে পারে সব লেখানো আছে। মুমূর্ষু মুমূর্ষু অনেক লেখানো আছে। ঠিক আছে, যেটা বললাম যে হ্যাঁ ম্যাম। অশুদ্ধি সংশোধনের ক্লাসটা দেখবে, তাহলে আহ, মানে সব বানানের যে ডাউটগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? না ম্যাম। চলো তাহলে এখানেই তাহলে স্টপ করলাম। তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সকলে ভালো থেকো। ধন্যবাদ। সকলকে শুভরাত্রি। নাইট ম্যাম।